উপস্থিত আজকে বনিয়াদপুর পৌরসভার উদ্যোগে পরিচালিত যে অনলাইন ক্লাস, এই ক্লাস চালানোর জন্য কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই। সাথে সাথে আমি জাকির হোসেন, সহকারী প্রধান শিক্ষক, গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের সামনে আমি ক্লাস 10 এর ভূগোল ক্লাস নেব এবং ভূগোল বিষয়ের যে আমাদের টপিকস তা হচ্ছে বায়ুমণ্ডলের ধারণা এবং উপাদান। আমরা নিশ্চয়ই সকলে এই বিষয়ে একটু কম বেশি হলেও অবগত আছি কি বায়ুমণ্ডল জিনিসটা কি। আমরা ভূগোল যেটা পড়াশোনা করি সবটাই আমাদের বাস্তব জ্ঞান, আমাদের সব বাস্তব বিষয় নিয়ে আমাদের চর্চা হয়, ভূগোলের মধ্যে যা কিছু আছে। তো আজকের বিষয়টা আমাদের বাস্তব এবং আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যেটা আমরা দেখে থাকি তার একটা সুন্দর একটা পার্ট, বায়ুমণ্ডল এবং তার উপাদান। এই হচ্ছে আমাদের টপিকস। চলো আমরা তাহলে আগে শুনি। আমরা কিছুদিন আগেও, 2 দিন আগে লক্ষ্য করলাম বৈশাখ মাস পড়ার পরেই হঠাৎ করে রাত্রিবেলা ভোর দিকে প্রায় কি হলো, একটা ঝড় হয়ে গেছে। সকালবেলা দেখছি ঘুম থেকে উঠে মানে যে গাছ, বাড়িঘর এই সমস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কি ভাববো এটা কি থেকে আসলো? এটা একটা প্রাকৃতিক ঘটনা যেটা বায়ুমণ্ডলে ঘটেছে। বায়ুমণ্ডলে কি থেকে না, বায়ুমণ্ডলে বিভিন্ন যে এজেন্ট আছে সেই এজেন্টগুলোতেই ঘটেছে। তো আমরা চলে আসবো কি বায়ুমণ্ডল কাকে বলে। তাহলে প্রথমত আমরা দেখতে পাচ্ছি আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা কি, সেটা ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠ থেকে দাঁড়িয়ে আমরা যতদূর আমাদের চোখ যায় সেই পরিসরটাকে আমরা, ফাঁকা জায়গাটাকে আমরা বায়ুমণ্ডল বলি। এই বায়ুমণ্ডলটা আমরা যেভাবে দেখি, খালি চোখে দেখে আমরা কিছু বুঝতে পারি না এর মধ্যে কি আছে কি নাই, আমরা অনুভব করি সেগুলোকে। যে অনুভবের বিষয়গুলো আমরা তাদেরকে উপাদান হিসেবে দেখছি, মানে যেগুলো নিয়ে আমাদের এই ফাঁকা জায়গাটা, যে বিস্তৃত জায়গাটা আছে সেটা কি কি দ্বারা গঠিত হয়েছে, যেটাকে আমরা বায়ুমণ্ডলের উপাদান বলছি। তাহলে আমরা একটু চলে যাই। তাহলে বায়ুমণ্ডলের যে উপাদান, এই উপাদানগুলো কি কি, অর্থাৎ বায়ুমণ্ডল কি নিয়ে গঠিত, আমরা এই চ্যাপ্টারের মধ্যে পড়ব। তার সঙ্গে রিলেটেড বায়ুমণ্ডলের গুরুত্ব কি, বায়ুমণ্ডলের গুরুত্বের সঙ্গে সঙ্গে আমরা পড়ব বিভিন্ন যে উপাদান, সেই উপাদানগুলোর প্রত্যেকটারই কি ভূমিকা আছে এই বায়ুমণ্ডলের মধ্যে, আমাদের জীবকুলকে বাঁচিয়ে রাখার জন্য কার কতটা অবদান আছে। তার সাথে সাথে আমরা পেয়ে যাব আমাদের এই বিশ্বকে যে ছাতার মতো করে ঘিরে আছে ওজোন স্তর, সেটাও আমাদের এই টপিকের মধ্যে আমরা পাব। তো আমরা এই বায়ুমণ্ডল হচ্ছে কি ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে ঘিরে রয়েছে তাকে বায়ুমণ্ডল বলা হচ্ছে। শিলামণ্ডল ও বায়ুমণ্ডলের মতো বায়ুমণ্ডল পৃথিবীর পরিবেশের অবিভাজ্য অংশ। মধ্যাকর্ষণ শক্তির আকর্ষণে ভূপৃষ্ঠের সঙ্গে এই গ্যাসীয় আবরণ যুক্ত হয়ে রয়েছে। পৃথিবীর এই বায়ুমণ্ডল উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য আদর্শ। তাহলে আমরা কি বুঝলাম? এই বায়ুমণ্ডলটার এতই ইম্পর্টেন্স যে আজকে সারা বিশ্বের যে প্রাণীকুল, জীবকুল বেঁচে রয়েছে তার একমাত্রই হচ্ছে এই বায়ুমণ্ডলের জন্যই। পৃথিবীর প্রতিবেশী গ্রহদের মধ্যে এমন কিন্তু অনুকূল বায়ুমণ্ডল নেই যেখানে জীব বাঁচতে পারে। তাহলে কি দেখা যাচ্ছে, এর সারমর্মটা কি বুঝলাম বায়ুমণ্ডলে? না, পৃথিবী ছাড়া এই সৌরজগতের আর কোনো গ্রহ নেই যে এখানে অক্সিজেন আছে। এবার বায়ুমণ্ডলের উপাদান, তার স্তরবিন্যাস আমরা আসি। আমরা দেখতে পাচ্ছি বায়ুমণ্ডলের ধারণা উপাদান। আমি একটা তোমাদের এখানে একটা ছবি এঁকে দেখানোর চেষ্টা করেছি কি বায়ুমণ্ডলের উচ্চতা অনুসারে, উষ্ণতা অনুসারে কি কি ভাগ করা হয়েছে এবং বায়ুমণ্ডলের উপাদানগুলো, তার মধ্যে একটি আমি উপাদান এখানে দেখিয়েছি, আমাদের যে গ্যাসীয় উপাদানের ছোট্ট করে ডায়াগ্রাম দেওয়া আছে। আমরা মনে রাখবো
এই টপিকটা পড়ার ক্ষেত্রে আমরা সবসময় সর্বদাই লক্ষ্য রাখবো কি আমাদের রিলেটেড যে সমস্ত ডায়াগ্রাম বা ছবি সেগুলো আমাদের দিতে হবে, নাহলে আমাদের এখানে যে উত্তরটার যে পরিপূর্ণতা সেটা আসবে না। কেননা আমি কি বলতে চাইছি আমি একেবারে সেখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এবং তোমাদেরও সেই পরীক্ষার খাতায় বা তোমরা যখন মনে করবে এইভাবে ইমাজিন করে এইভাবে মনে করে এই ছবিটাকে এই করলে আমরা কি করব না আমাদের মনে থাকবে খুব তাড়াতাড়ি। এটা একটা পড়ার একটা ভালো একটা মাধ্যম। তাহলে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান সম্পর্কে এবার আমরা একটু আলোচনা করি। বায়ুমণ্ডলের উপাদান এই উপাদানগুলোকে আমরা কোটি ভাগ করলাম, আমরা তিনটি ভাগে মূলত ভাগ করলাম। সেই ভাগগুলো কি কি আমরা নিশ্চয়ই জানি। বিভিন্ন গ্যাসের মিশ্রণ, বিভিন্ন গ্যাসের মিশ্রণ, একটু যেটা আমি ডায়াগ্রাম কথা বলছিলাম। দ্বিতীয়ত হচ্ছে জলীয় বাষ্প, এবং জৈব অজৈব কণিকা। এই হচ্ছে তিনটে মূল উপাদান নিয়ে বায়ুমণ্ডল গঠিত হয়েছে, এবং এই উপাদানগুলোর মধ্যে সব থেকে বেশি পরিমাণে জায়গা দখল করে আছে নাইট্রোজেন। আমরা দেখতে পাচ্ছি এখানে নাইট্রোজেন 78.04% স্থান দখল করে আছে, এবং তারপরে পরেই অক্সিজেন 20.94% জায়গা অবস্থান করে আছে, দখল করে আছে। বাদ বাকি অন্যান্য বিভিন্ন গ্যাসীয় উপাদান এগুলো এই জায়গাটা কভার করে আছে, যার মধ্যে অন্যতম হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর্গন, অক্সিজেন, হিলিয়াম, জ্যানন, ক্রিপ্টন ইত্যাদি বিভিন্ন ধরনের গ্যাস, যেগুলো এইরকম খুব অল্প পরিমাণে বায়ুমণ্ডলে মিশে আছে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি কি এই নাইট্রোজেন এবং অক্সিজেন যে পরিমাণ জায়গা দখল করে আছে বায়ুমণ্ডলের, তা মোটামুটি 99% এই বায়ুমণ্ডলের জায়গা অধিকার করে আছে। এবং এইখান থেকে আরেকটা কথা আমরা বলতে পারি, এই বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের যে ধূলিকণা যেগুলো আমরা চোখে দেখতে পাই না, একেবারে ভেসে বেড়াচ্ছে যেখানে সেখানে, সেগুলোর নাম আমরা এর আগে শুনে থাকবো নিশ্চয়, অ্যারোসল বলি। এগুলোকে আমরা কি বলি? অ্যারোসল বলি। যেগুলো বায়ুমণ্ডলে যে ভাসমান ধূলিকণা আছে সেই ধূলিকণাগুলোকে আমরা অ্যারোসল বলি। নেক্সট আমরা চলে আসছি বায়ুমণ্ডলের প্রয়োজনীয়তা কি। তাহলে এত বড় একটা সুন্দর বিষয়, সে উপাদান নিয়ে গঠিত বিভিন্ন, যার জন্য আমরা এই জীবকুল বেঁচে আছি, তা নিশ্চয়ই এটা একটা প্রয়োজনীয়তা। এবার আমরা এটাকে একটু বড় করে বলতে পারি কি কি কিভাবে বায়ুমণ্ডল আমাদের কাছে এতটা গ্রহণযোগ্যতা, এতটা ইম্পর্টেন্স আমরা এটাকে এখান থেকে পেয়ে থাকি। বায়ুমণ্ডল আছে বলেই পৃথিবীতে উদ্ভিদ, প্রাণী, মানুষ আছে। বায়ুমণ্ডল ছাড়া প্রাণের অস্তিত্ব ভাবা যায় না। বায়ুমণ্ডল কি করে? প্রাণীকে অক্সিজেন দেয় ও উদ্ভিদকে কার্বন ডাই অক্সাইড নিতে সহায়তা করে। আর কি করে? বায়ুমণ্ডলে যে অবহেলিত রশ্মি ও অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে আমাদের সমস্ত জীবকুলকে রক্ষা করেছে, যেটাকে আমরা পড়ব পরবর্তীকালে ওজোন স্তর নামে বিষয়টিতে। যে ওজোন স্তরের মধ্যে যে স্তরটা আছে সেখানে ইউভিবি এবং ইউভিসি যে অতিবেগুনি রশ্মি, সেটা আমাদের বায়ুমণ্ডলে আমাদের ভূপৃষ্ঠে পৌঁছাতে ওখানে বাধা দেয়, আর ওখানটা সেটাকে শোষণ করে নেয় এবং আমাদের অধিক ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচিয়ে দেয়। আমরা অনেকটাই সুস্থ থাকি তার জন্য। এটার তার একটা অন্যতম গুরুত্ব আছে। আর কি? বায়ুমণ্ডল আছে বলে পৃথিবীতে জলচক্র আছে। জলচক্র ঘটে বলে পৃথিবীতে বিভিন্ন ধরনের যে তোমার হচ্ছে বৃষ্টিপাত, অধঃক্ষেপণ, সেই ঘটনাগুলো ঘটে। বৃষ্টিপাত হয় বলে আমরা আবার কি করতে পারি? কৃষিকাজ করতে পারি, বিভিন্ন ফসল ফলাতে পারি। অর্থাৎ আমরা কি বলতে পারি না, বিভিন্ন বায়ুমণ্ডলের এই উপাদানগুলো দিয়ে পৃথিবীতে কি হয় না বৃষ্টিপাত ঘটায়। সেই বৃষ্টি দিয়ে আমরা বিভিন্ন ধরনের কৃষিজ ফসল ফলাতে পারি। অতএব আমরা কি দেখছি
বায়ুমণ্ডলের এতটা গুরুত্ব, যার ফলে আমাদের টোটাল যে একটা চেইন মাফিক যে কাজ, সেই কাজগুলো আমরা করতে পারি। কিভাবে? তাহলে আমরা দেখলাম বায়ুমণ্ডল আছে বলে প্রাণী অস্তিত্ব আছে, বায়ুমণ্ডল আছে বলে বৃষ্টিপাত ঘটছে। এই রকম ঘটনাগুলো দিয়ে আমরা উপলব্ধি করতে পারি নিশ্চয়ই আমরা বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলো না দেখতে পারি, তবে তাদের যে গুরুত্ব, তাদের যে ইম্পর্টেন্স, সেগুলো আমরা অবশ্যই অনুধাবন করতে পারি। পারি তো? নিশ্চয়ই পারি। এবার আমরা চলে যাব উপাদান ও উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, যেটা আমি একটা ডায়াগ্রামের মধ্যে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আমরা সেখানে পাবো, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমি আগেও বললাম এটা নাম হচ্ছে ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠের উপরেই ফাঁকা জায়গাটাই বায়ুমণ্ডল, যেটা উষ্ণতা এবং উচ্চতা অনুসারে আমরা ভাগ এখানে পড়তে যাচ্ছি। যে ভাগটাকে আমরা বলে রেখেছি নিচে, কি ভূপৃষ্ঠে আমরা এখানে আছি, এখানে উদ্ভিদ, প্রাণী, ফসল ইত্যাদি এখানে হয়, আমরা সেখানে বাস করি। তার উপরে আমরা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি উপরে ঊর্ধ্বাকাশ পর্যন্ত যে জায়গাটা, সেটা কি কিভাবে ভাগ করা হয়েছে না ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার, ঊর্ধ্বাকাশ যেটাকে আমরা বলছি লাস্ট। তাহলে এই স্তরটা এই ক্রমে আমাদের কিন্তু এই ফাঁকা জায়গাটা, উপরের অংশটা এইভাবে কিন্তু সজ্জিত হয়ে আছে, যেগুলো আমরা দেখতে পাই না, অনুধাবন করতে পারি। তাহলে আমরা প্রথমে চলে আসি ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ার এবং প্রত্যেকটা বিষয়ে বলে রাখা ভালো কি প্রত্যেকটা পার্ট যেগুলো আমরা ভাগগুলো পাচ্ছি, সেই ভাগগুলোকে যদি আমরা ছোট্ট করে তার সম্পর্কে একটু বৈশিষ্ট্য, ক্যারেক্টারগুলো তাদের যদি আমরা জেনে রাখতে পারি, তাহলে একটু আরো আমাদের সুবিধা হয় মনে হচ্ছে। কিরকম না ট্রপোস্ফিয়ার, আমরা যখন ট্রপোস্ফিয়ারটা পড়তে যাচ্ছি, আমরা কি বলবো, ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার পর্যন্ত ঊর্ধ্বে বায়ুস্তরকে আমরা ট্রপোস্ফিয়ার বলছি। তাহলে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে প্রায় 18 কিলোমিটার উচ্চতা পর্যন্ত, এই যে এখান থেকে 0 থেকে 18 কিলোমিটার পর্যন্ত এই জায়গাটাকে আমরা ট্রপোস্ফিয়ার বলছি। এবং এই ট্রপোস্ফিয়ারের মধ্যে আমরা কি কি পাবো, কি কি ক্যারেক্টার দেখতে পাবো, সেখানে আমরা এই স্তরের বায়ুতে ধূলিকণা, জলীয় বাষ্প, কুয়াশা, মেঘ প্রভৃতি সৃষ্টি হতে আমরা দেখতে পাবো। আর কি পাবো না এর মধ্যে ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, এর মধ্যে বজ্রপাত ঘটতে পারে বা ঘটে, আমরা সেটা দেখতে পাবো। আর কি এখানে হতে পারে, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মধ্যে ট্রপোস্ফিয়ারই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর, কারণ এই স্তরের মধ্যেই পৃথিবীর যাবতীয় প্রায় ঘটনাগুলো ঘটে, এর মধ্যে বৃষ্টিপাত, এর মধ্যে ঝড়, এর মধ্যে সবকিছু ঘটনাগুলো ঘটে, এবং এর বেশিরভাগই ঘটার জন্যই এই জায়গাটার মধ্যে বেশিরভাগ মানুষের যে কাজ, সেই কাজগুলো সম্পন্ন হয়। এবং আমরা এই স্তরটাকে ক্ষুদ্রমণ্ডল নামেও জানি। কেন ক্ষুদ্রমণ্ডল বলি না এই স্তরের মধ্যে যে বায়ুমণ্ডলীয় গোলযোগ, আমরা বায়ুমণ্ডলের অন্য একটা চ্যাপ্টারে পাবো বায়ুমণ্ডলীয় গোলযোগ, সেই বায়ুমণ্ডলের বিভিন্ন যে ঘটনাগুলো, প্রাকৃতিক ঘটনাগুলো, সেই ঘটনাগুলো ঘটে থাকে। তার মধ্যে ঝড় অন্যতম, এই বজ্রবিদ্যুৎ অন্যতম। এইগুলো হওয়ার জন্য একটি ক্ষুদ্রমণ্ডল লাগান্বিত অবস্থা মনে হয়, যেহেতু এই ঘটনাগুলো এইভাবেই ঘটে থাকে। আমরা ক্ষুদ্রমণ্ডল বা ট্রপোস্ফিয়ার কেন দরকার মনে করি, কেন দরকার আছে এই মণ্ডলের? ক্ষুদ্রমণ্ডল প্রাণী ও উদ্ভিদকে শ্বাস প্রশ্বাসের সহায়ক গ্যাস সরবরাহ করা হয় এই ক্ষুদ্রমণ্ডল থেকে। আর কি জলচক্রের মাধ্যমে বৃষ্টি দেয় এখানে, এবং তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, তাপমাত্রা ভারসাম্য রক্ষা করে। তাপমাত্রা কি করে করে আমরা দেখছি অনেক সময় আমাদের বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। আমরা দেখেছি গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির জন্য, ওজোন স্তর পাতলা হয়ে যাওয়ার জন্য, বিভিন্নভাবে আমাদের গ্যাস বিভিন্নভাবে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে যাচ্ছে। কিছুদিন পরে হঠাৎ করে দেখা যাচ্ছে প্রচন্ড দাবদাহ চলছে, হঠাৎই করে, যেমন কদিন আগে যে ঘটনাটা ঘটলো, হঠাৎ করে রাত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঘটলো। আবার এই ঝড় বৃষ্টি হওয়ার জন্য কি হলো, সেই তাপমাত্রাটাকে
কমিয়ে দিল, প্রশমিত করে দিল, ফলে আবার বায়ুমণ্ডল তাপমাত্রাটা একটা জায়গায় শিথিল জায়গায় চলে আসলো, অর্থাৎ একটা মেনটেনেন্স করে নিল কি উত্তাপটা, এই ঝড়টা। ফলে কি বলা হচ্ছে না এই ক্ষুদ্রমণ্ডল তাপমাত্রা ভারসাম্য রক্ষা করে। তাহলে এই হয়ে গেল আমাদের ট্রপোস্ফিয়ার। আমরা এরপর চলে আছি স্ট্র্যাটোস্ফিয়ার, যেটাকে আমরা শান্ত মণ্ডল বলি। এই প্রত্যেকটা নামের ভেতরেই কিন্তু এদের বৈশিষ্ট্যগুলো অন্তর্নিহিত আছে। আমরা শান্ত মণ্ডল, নিশ্চয়ই এই জায়গাটা ক্ষুদ্র মণ্ডলের মতো বৈশিষ্ট্য সম্পন্ন নয়। কাকে বলছি আমরা? ঊর্ধ্বস্তর বা ট্রপোপজের উচ্চতম সীমান্ত থেকে শুরু করে বায়ুমণ্ডলের শান্ত বা স্ট্র্যাটোস্ফিয়ার স্তর বিরাজমান করছে। সেটা কোথায় না 18 কিলোমিটার থেকে 50 কিলোমিটারের মধ্যে যে জায়গাটা, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারে কি বৈশিষ্ট্য আমরা দেখব? স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে এখানে ধূলিকণা, মেঘ প্রভৃতি না থাকার জন্য এখানে ঝড়, বৃষ্টি, বজ্রপাত, প্রাকৃতিক ঘটনাগুলো ঘটে না, ফলে জায়গাটা শান্ত থাকে। ফলে এর নাম আমরা কি বলছি? শান্ত মণ্ডল আমরা বলে থাকি। আর কি ভাবে এর আমরা বৈশিষ্ট্যগুলো বলতে পারি না স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে বায়ু প্রবাহ, মেঘ, বজ্রপাত দেখা যায় না বলে এখানে জায়গাটা শান্ত থাকে, ফলে এখানে দ্রুত গতি সম্পন্ন জেট বিমান চলাচল করে। তারপরে আমরা কি বলতে পারি? এই জায়গাটা মধ্যে একটা এমন একটা উপাদান রয়েছে বায়ুমণ্ডলীয়, যেটা আমাদের টোটাল বায়ুমণ্ডলটার যে সুরক্ষা কবচ হিসাবে দাঁড়িয়ে আছে, যেটা O3 ওজোনোস্ফিয়ার, যা আমরা খুবই পরিচিত নাম। এটা ওজোনোস্ফিয়ার যেটা আছে, সেই ওজোনোস্ফিয়ারটা, ওজোন স্তরটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যার জন্য আমরা অনেকটাই স্বাস্থ্যবান, অনেকটাই সুস্থ, অনেকটা আমাদের পরিবেশটা ভালো থাকে। কি করে না সূর্য থেকে আগত যে অতি বেগুনি রশ্মি ইউভিভি এবং সি, সেটা কি করে শোষণ করে নেয় এবং আমাদের তারপরে ফিল্টার করে আমাদের ট্রপোস্ফিয়ারের মধ্যে, আমাদের ভূপৃষ্ঠের মধ্যে একটা স্বচ্ছ তাপ এসে পৌঁছায়, যার জন্য আমরা কি বলি? সৌরপর্দা বলি। আমাদের উপরে যে স্ট্র্যাটোস্ফিয়ার, সেখানে যে ওজোন স্তর আছে, সেই স্তরটাকে আমরা সৌরপর্দা হিসাবে জানি। এটা মোটামুটি বলাই হলো 18 থেকে 50। তবে এই যেটা স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ওজোন স্তর, সেটা 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে অবস্থান করে। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার বায়ুমণ্ডলের তৃতীয় স্তর। মেসোস্ফিয়ার মোটামুটি ভাবে কোনো জায়গায় 50 থেকে 80, কোনো জায়গায় আমরা পেয়ে থাকি 50 থেকে 90 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। মেসোস্ফিয়ার এইখানে কি করে? এর একটা কি অন্যতম বৈশিষ্ট্য, যে উল্কাপিণ্ড পৃথিবী থেকে ছুটে আসে, বিভিন্ন মহাকাশ থেকে ছুটে আসে, এইখানে এসে কিন্তু পুরে ছাই হয়ে যায়, ভস্মীভূত হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জায়গাটা একটা অন্যতম বৈশিষ্ট্য। সেই মেসোস্ফিয়ারের মধ্যেই উল্কাপিণ্ড, যেটা হয়তো আমাদের ভূপৃষ্ঠে পড়লে অনেক ক্ষতি হতে পারে, সেটা ভূপৃষ্ঠে পৌঁছানোর আগেই মেসোস্ফিয়ার স্তরে সেটা নষ্ট হয়ে যায়। ফলে এবং আমাদের এই ভূপৃষ্ঠকে, আমাদের ট্রপোস্ফিয়ার, আমাদের জীবন অনেকটাই সেখান থেকে আমরা কি আছি না বেঁচে আছি এইরকম ঘটনা ঘটার হাত থেকে। এরপর আমরা চলে যাচ্ছি, যে কয়েকটা বিষয় আলোচনা করা হলো, সেই বিষয় কয়েকটা আমরা দেখতে পাচ্ছ এই জায়গার মধ্যে। ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই তিনটা স্তর হচ্ছে হোমোস্ফিয়ারের মধ্যে। হোমোস্ফিয়ারের মধ্যে এই তিনটা বিষয় বা এই তিনটা স্তর অবস্থান করে। তার পরবর্তীতে আমরা দেখছি হেটেরোস্ফিয়ার। হেটেরোস্ফিয়ার মধ্যে আমরা পাচ্ছি তিনটি স্তর, যে তিনটি স্তরে প্রথমটা আমি বলছি, এই বিষমণ্ডল বা হেটেরোস্ফিয়ার,
এই কথাটা এর মধ্যে আমরা দুটি উপস্তর আমরা দেখতে পাচ্ছি, বা দুটি স্তরকে দুটি উপস্তরে ভাগ করা হয়েছে। একটি মৌলিক পদার্থ অনুসারে, একটি আয়নিত মাত্রার ও অন্যান্য বৈশিষ্ট্য অনুসারে ভাগ করা হয়েছে। মৌলিক উপাদানগুলির পরিমাণের ভিত্তিতে আমরা কিভাবে ভাগ করেছি? এই উপাদানগুলোকে পারমাণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর এবং হাইড্রোজেন স্তর, এই কয়েকটা ভাগে আমরা ভাগ করেছি, যেগুলোকে কি বলা হচ্ছে? মৌলিক পদার্থ অনুসারে। এই মৌলিক পদার্থগুলোর ভিন্নতা অনুসারে এদেরকে এক একটা ভাগে ভাগ করা হয়েছে। পারমাণবিক নাইট্রোজেন স্তর 100 থেকে 200 কিলোমিটার পর্যন্ত ধরা হয়। পারমাণবিক অক্সিজেন স্তর 200 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত ধরা হয়। হিলিয়াম স্তর 1000 থেকে 3000 বা 3500 কিলোমিটার পর্যন্ত ধরা হয় এবং হাইড্রোজেন স্তর 3500 থেকে 10,000 কিমি বা তার উপর পর্যন্ত ধরা হয়। এবার হচ্ছে আয়নিত ও অন্যান্য বৈশিষ্ট্য অনুসারে যে বিশ্বমণ্ডলের ভাগ, সেটি আমরা বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগের লাস্ট পর্যায়ে এসে পৌঁছেছি, যেখানে আমরা আয়নমণ্ডল, বহির্মণ্ডল বা অ্যাক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার আমরা পাচ্ছি। এই তিনটে স্তর, আয়নোস্ফিয়ার, অ্যাক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার, এই তিনটে স্তর হেটেরোস্ফিয়ারের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি। এখানে কি আছে? আয়নমণ্ডল। এখানে অনেক বইয়ে অনেক রকমই আমরা পড়ে থাকি উচ্চতা অনুসারে। উচ্চতা 100 থেকে 300 কিমি পর্যন্ত আয়নমণ্ডলের বিস্তার অনেক জায়গায় আমরা দেখেছি, অনেক সময় দেখেছি 80 থেকে 600 কিমি। মনান্তরে বিভিন্ন রকম বিভিন্নভাবে বলা হয়ে থাকে। আয়নমণ্ডলকে পুনরায় বিভিন্ন ছোট ছোট বলয়ে বিভক্ত করা হয়ে থাকে। এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ও মেরুপ্রবাহ সৃষ্টি করে। অ্যাক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার সবচেয়ে ঊর্ধ্ব স্তর। এই হচ্ছে আমাদের ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে আমরা মনে রাখবো বায়ুমণ্ডল কি, বায়ুমণ্ডলের উপাদানগুলো কি, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, উচ্চতা অনুসারে, সুন্দর অনুসারে ভাগগুলো কি কি। এই হচ্ছে আমাদের এই যে বায়ুমণ্ডলের ধারণা ও উপাদান সম্বন্ধে আমরা এইটুকু জানলাম। এর সঙ্গে আমরা আবার চলে আসছি ওজোনস্ফিয়ারের গুরুত্ব ও বিনাশ। এরই সঙ্গে এই টপিক্সের একটা সাবপার্ট আছে, যেটা হচ্ছে ওজোনস্তর, যেটা আমরা একটু আগে বলছিলাম কি ওজোনস্ফিয়ার, সেটার গুরুত্ব এবং তার বিনাশ। একটু আগে বলা হলো কি ওজোন স্তর একটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ স্তর, যে স্তর আমরা না থাকলে হয়তো আমাদের এই পরিবেশ এত সুন্দর না থাকতে পারতো। যেটা ওজোন O3, 3টি অক্সিজেন পরমাণু, তাহলে 3টি অক্সিজেন পরমাণুর সমস্থানিক বা আইসোটোপ যুক্ত হালকা নীল রঙের উগ্র আষ্টে গন্ধ বিশিষ্ট একটি গ্যাস। তাহলে এই গ্যাসটি কোন? আষ্টে উগ্র গন্ধযুক্ত একটি গ্যাস O3। এটি বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ার স্তরের মধ্যে 20 থেকে 35 কিমি উচ্চতায় একটি স্তররূপে বিরাজ করে। তাহলে 20 থেকে এর মধ্যে, এই স্ট্রাটোস্ফিয়ারের মধ্যেই এটা অবস্থান করছে। প্রায় বলা হচ্ছে, অনেক বইয়ে সেটা 20 থেকে 25 থেকে 35 থাকতে পারে। বায়ুমণ্ডলে এই গ্যাসের পরিমাণ মাত্র 0.003%। 1840 সালে জার্মান বিজ্ঞানী স্কোনবি এই ওজোন স্তরের যে ওজোন গ্যাস আছে এটার অস্তিত্ব প্রমাণ করেন তিনি। এই ওজোন স্তরটা কি? একটা তাহলে ছাতা, যেটা সূর্যরশ্মি থেকে আগত ইউভিবি ও ইউভিসি রশ্মি জীবকুলের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এই দুই রশ্মিকে তরঙ্গ দৈর্ঘ্যকে ওজোন স্তর প্রতিহত করতে পারে। ফলে এই দুই যে রশ্মি আছে সেই ওজোন স্তরে ভেদ করে পৃথিবীতে আসতে পারে না। অর্থাৎ মোট কথা কি দাঁড়াচ্ছে, এই স্তর থাকার কারণে আমরা ইউভিবি এবং ইউভিসি হাত থেকে বেঁচে আছি। এবং
এইকে আমরা এর আগেও বললাম কি বলি, সৌর পর্দা বলা হয়। আমাদের ছাতার মতো আমাদেরকে রক্ষা করে আছে। এবার হচ্ছে ওজোন স্তরের বিনাশ, যার জন্য আমরা আজকে পৃথিবীতে অনেক ধরনের বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয় যে দেখতে পাচ্ছি, সেগুলোরও যে ঘটার যে কারণ, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে ওজোন স্তরের বিনাশ। ওজোন স্তরের বিনাশ হওয়ার পিছনে আমাদেরও মানব জাতির তথা প্রাকৃতিক বিভিন্ন উপাদানের হাত আছে, যেগুলো প্রাকৃতিকভাবে ঘটে থাকে। সর্বোপরি এই স্তরটা ক্ষয় হওয়ার পেছনে বা ধ্বংস হওয়ার পেছনে বা বিনাশ হওয়ার পেছনে আমাদের কিছু কারণ নিহিত আছে, যে কারণগুলো আমরাই প্রতিহত করতে পারি এবং এই পরিবেশকে সুস্থ সবল রাখতে পারি। তার জন্য আমাদের কিছু কাজ করতে হবে, যে কাজগুলো করলে পরে ওজোন স্তরকে ক্ষয়ের হাত থেকে আমরা বাঁচাতে পারবো। এই ওজোন স্তরের যে অবক্ষয় হচ্ছে, যাকে আমরা ওজোন হোল বলছি, সেটা বিজ্ঞানী ফারম্যান প্রথম এই তত্ত্বটা দিয়েছেন আমাদের। তাহলে আমরা কি করলে পরে ওজোন স্তরের বিনাশ থামাতে পারি, রোধ করতে পারি? যেমন আমরা দেখলাম কি ওজোন স্তরের ক্ষয় আমরা যেমন করছি, মানুষ বিভিন্ন ক্রিয়াকলাপের, মানুষের বিভিন্ন যে লাইফস্টাইল, সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে আমরা এমন কিছু কাজ করছি যেগুলো বায়ুমণ্ডলের পক্ষে ক্ষতিকর, যেগুলো বায়ুমণ্ডলে বেশি মাত্রায় যে আমাদের অতি বেগুনি যেগুলো আমাদের হচ্ছে ওজোন নামক গ্যাস, সেই গ্যাসগুলো উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে বায়ুমণ্ডলে কি হচ্ছে, ভরে যাচ্ছে এবং সেটা উপরে স্ট্রাটোস্ফিয়ারে গিয়ে অর্থাৎ ওজোন স্তরে গিয়ে ধাক্কা দিচ্ছে। ধাক্কা দেওয়ার জন্য কি হচ্ছে, সেইখানে আস্তে আস্তে করে ছিদ্র হয়ে যাচ্ছে বা পাতলা হয়ে যাচ্ছে স্তরটা, যার জন্য সূর্যরশ্মি বেশি বেশি মাত্রায় আমাদের ভূপৃষ্ঠে প্রবেশ করে যাচ্ছে। আর তার জন্য কি হচ্ছে, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেয়ে আজকে আমাদের এই অবস্থা, পৃথিবীর মধ্যে বিভিন্ন বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়গুলো ঘটতে চলছে বা ঘটছে। তো আমরা কি করে এই বিনাশের থেকেও রক্ষা পাবো, সেটা আমাদেরই কাছে আছে। আমাদের সচেতন হতে হবে, যাতে করে যে কারণগুলোর জন্য ওজোন স্তর ক্ষয় হচ্ছে সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। সর্বোপরি কি বলছে, ক্লোরিন গ্যাসের প্রভাব, এই ক্লোরিন গ্যাসের প্রভাবের ফলে বায়ুমণ্ডলের যে ওজোন স্তর সেটা ক্ষয় হয়ে যাচ্ছে এবং বেশি বেশি মাত্রায় আমাদের বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারে কি করছে না, ইউভিবি, ইউভিসি এগুলো বেশি করে প্রবেশ করে যাচ্ছে, আমাদের জীবগুলির ক্ষতি হচ্ছে। আর কি, নাইট্রোজেন ও সালফার অক্সাইডের প্রভাব বায়ুমণ্ডলে বেড়ে গিয়ে ওজোন স্তরকে ক্ষয় করে দিচ্ছে। প্রাকৃতিক কারণ, মনুষ্যসৃষ্ট কারণ, আমরা আমাদের লাইফস্টাইল যেটা বললাম একটু আগেই, আমাদের আনন্দ, আমাদের বিনোদন, এগুলোকে আমরা যতটাই এগিয়ে যাচ্ছি আমাদের বায়ুমণ্ডল ততটাই পিছিয়ে যাচ্ছে। তাহলে আমরা শিল্প, যানবাহন, বিভিন্ন জায়গা থেকে যে নির্গত গ্যাস, সেগুলোকে আমাদের কমাতে হবে। নাইট্রোজেন অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, হ্যালোন ইত্যাদি গ্যাস, এগুলো আমাদের করতে হবে, কমাতে হবে। তার ফলে আমরা ওজোন স্তরটাকে সুস্থ সবল রাখতে পারবো এবং এই ওজোন স্তর সুস্থ থাকলে আমাদের পরিবেশও সুস্থ থাকবে, কারণ ওজোন স্তর থেকে আমাদের চলে আসছে বিশ্ব উষ্ণায়ন, সারা বিশ্বের গড় তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তার ফলে আমাদের কি হচ্ছে, বিশ্ব উষ্ণায়নের জন্য আমাদের সারা পৃথিবীব্যাপী মানব জাতি, জীবকুল সহ বিভিন্নভাবে আমরা প্রভাবিত হচ্ছি। আজকে সমুদ্রে জলস্তর বেড়ে যাবে, বায়ুমণ্ডল বিভিন্নভাবে যেভাবে বিঘ্নিত হচ্ছে, তার জন্য আমরা সচেষ্ট এখন যদি না হই, তাহলে আমরা এই সুন্দর বায়ুমণ্ডলকে আমরা কিন্তু হারাতে যাচ্ছি, আমরা সুন্দর পরিবেশটাকে ধরে রাখতে পারবো না। সেই জন্য আমরা চেষ্টা করব এই বায়ুমণ্ডলটা আমরা বইয়ে শুধু পড়া না, আমরা যাতে আমাদের বাস্তব জীবনে আমরা যাতে এর প্রয়োগটা, এর সুফল কুফল সম্পর্কে আমরা জ্ঞাত হই, বা অন্যান্য আমাদের পারিপার্শ্বিক অবস্থা যাতে এরকম কোনো ঘটনা না ঘটে, যার জন্য আমরা বায়ুর যে এই যে দেখলাম বায়ুমণ্ডল যাতে কলুষিত না হয়, বায়ু যাতে স্বচ্ছ সুন্দর থাকে, যাতে করে আমরা সুস্থভাবে সবাই বেঁচে থাকতে পারি, সেটা আমরা শুধুমাত্র বইয়ে পড়েই হবে না, আমাদের বাস্তবে সেই বিষয়টাকে নজর দিতে হবে। এই জন্য আমি এর আগেও বললাম যে আমাদের ভূগোলটা যে একটা বাস্তব বিজ্ঞান, আমরা প্রথমেই বলেছি যে বাস্তবের সঙ্গে আমাদের একটা পুরোপুরি একেবারে মিল। আমরা আমাদের হাতেই কিন্তু এই পৃথিবীর টোটাল ভারসাম্য, টোটাল যে বৈশ্বিক বিষয়গুলো, সেগুলো আমরাই কিন্তু ট্যাকেল করতে পারি, মানব জাতি। অতএব আমরা আজকে যে বিষয়টা পড়ছি, আমরা আশা করব তোমরা বাড়িতে স্কুল ছুটির মধ্যে বাড়িতে বসে আমাদের প্রতিটা ক্লাস ফলো করবে এবং
তোমরা খাতা কলম নিয়ে থাকবে সঙ্গে, যাতে বিভিন্ন বিষয়গুলো তোমরা পয়েন্ট আউট করতে পারো। তোমরা ভালো থাকবে এই আশা রেখে আমি শেষ করছি।